জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে বাড়তি নিরাপত্তা ছিল, মানে যখন যেখানে যেতেন তারা 40টা 50টা করে গাড়ি আর কয়েকশো পুলিশ, সামনে পিছনে বাঁ দিকে ডান দিকে পুলিশ, হেলিকপ্টারে করে যাওয়া, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে, একদম বাড়ির সামনে থেকে নিরাপত্তাটা গেছে। আগে তো একদম মুখ পর্যন্ত ছিল, কালীঘাটের যে গেটটা রয়েছে সেখান থেকে প্রত্যেককে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট, মানে যে কোনো একটা আইডেন্টিটি কার্ড নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হতো। আর ভাইপো যেখানে থাকতো সেখানে তো একদম প্রবেশ নিষিদ্ধ ছিল। সেগুলো সব গেছে 12টা বেজে। এখন ভাইপো আর পিসি, তাদের বাড়ির সামনে কোনো পুলিশ নেই। আর দুদিন পরে আমরা অনুরোধ করব তাদের জন্য যেন 2টো করে কনস্টেবল দেওয়া হয়। এটা দেওয়া উচিত। দেখুন, একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী পাগল হোক, ছাগল হোক, পাগলি হোক, উন্মাদ হোক, খালা হোক, যতই জামাতকে পছন্দ করুক, যত উগ্রপন্থীদের পছন্দ করুক, যত ভারতের বিদ্বেষী বক্তব্য রাখুক, সেনার বিদ্বেষী বক্তব্য রাখুক, প্রধানমন্ত্রীকে গালাগালি দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগালি দেয়, তারপরেও তো এই দেশে আমরা আজমাল কাসবকেও, মানে যে পাকিস্তান থেকে এসে আমাদের এখানে হত্যালীলা চালিয়েছিল, তাকে আমরা ডিফেন্ড করার সুযোগ দিয়েছি, তার পক্ষে আমরা উকিল দাঁড় করিয়েছি। ফলে ভারতবর্ষ গৌতম বুদ্ধের দেশ, ভারতবর্ষ ভগবান শ্রী রামকৃষ্ণের দেশ, ভারতবর্ষ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের দেশ, ভারতবর্ষ ভগবান শ্রীকৃষ্ণের দেশ। ফলে এই দেশে যে যত বড় দুষ্কৃতি হোক না কেন, তাকে আমরা অন্তত সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তাকে সুরক্ষা দিই, মানে সে যাতে না আক্রান্ত হয়। কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে, যখন এই পিসি ভাইপো যাবে, ধরুন এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টা করছে বা কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছে, আগে যেটা হতো গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হতো। মানে গ্রিন করিডোর মানে কি বলুন তো, যখন কিনা কোনো অঙ্গ প্রতিস্থাপন হয়, ধরুন আমার লিভার অন্য কাউকে দেব, আমার মৃত্যুর পরে আমি লিখে গেলাম আমার চোখের কর্নিয়া দেব, তখন সেই যে আমার অঙ্গটাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, কোনো লাল বাতি থাকবে না। মানে এয়ারপোর্ট থেকে ধরুন কোনো হসপিটাল পর্যন্ত যাবে, সব পুরোটা খোলা থাকবে, গাড়ি যেন কোথাও না দাঁড়ায়। একই ট্রিটমেন্ট এই পিসি ভাইপো নিত, মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবারে যেটা হবে, আর গ্রিন করিডোর পাবে না। মানে সবাই দাঁড়িয়ে আছে, আপনিও রোদে দাঁড়িয়ে আছেন বাইক নিয়ে, আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন বা গাড়ি নিয়ে যাচ্ছেন বা বাসের মধ্যে আছেন, কোনো ক্রসিংয়ে আপনি দাঁড়িয়ে আছেন, পিসি বা ভাইপো তারাও দাঁড়িয়ে আছে। এবারে হবে কি, বৃহন্নলারা গিয়ে সেখানে থাপ্পড় মারতে পারে, তাদের গাড়িতে বা গালে থুতু ফেলতে পারে, কপ ফেলতে পারে, কেউ লাথিও মারতে পারে। কারণ রাগ তো আছে, এত চুরি করেছে, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, খাদান চুরি, সোনা চুরি, এদের তো চুরি শেষ নেই। ফলে সাধারণ মানুষের, যুবক যুবতীদের একটা বিরাট বড় রাগ রয়েছে। ফলে আপনারা হয়তো চড় থাপ্পড় মেরে দিলেন, কেউ গোবর ছুঁড়ে দিল, কেউ অন্য কিছু প্রাকৃতিক কাজ করে দিল, সেটা করতেই পারে, সেটা হবে। মানে পিসি ভাইপো আর ওই জমিদারের মতো, সম্রাটের মতো, লাট সাহেবের মতো, লাটের বাট, যে তাদের জন্য কোনো ক্রসিং থাকবে না, কোনো লালবাতি থাকবে না, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। এবার আপনারা ক্রসিং এ দেখতে পেলে আপনারা কি করবেন সেটা আপনারাই ঠিক করবেন। দেখুন, আপনারা বলবেন যে ভাই পিসি ভাইপো তো গ্রিন করিডোরে যাবে না, ক্রসিং এ দাঁড়িয়ে থাকবে, আর তার চাকররা কি করবে? মানে অন্যান্য যারা মন্ত্রী ছিল, যারা প্রাক্তন সাংসদ, যারা এমএলএ হলো, মানে একদম চটি চাটে পদলেহনকারী, তাদেরও একই অবস্থা হবে। এবারে এই যে চাকরদের দল রয়েছে, আমাদের থাম্বনেল, যে থাম্বনেল দেখে আপনারা এসছেন, সেই চাকরদের মধ্যে অন্যতম হচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ কে? কুণাল ঘোষ হচ্ছে একটা ফেরেববাজ। এবারে প্রথমেই কোনো যে কয়েকটা শব্দ বললে এই কুণাল ঘোষ শব্দটা আপনাদের মনে আসে কিনা দেখুন। 3.5 বছরের জেল খাটা মাল, কি মনে পড়ছে? কি মনে পড়ছে? ম্যাট্রিক পাস পিএইচডি বললে কি মনে পড়ছে? নর্দমার কিট বললে কি মনে পড়ছে? মানে দেখুন, চোরেদের রানী, ডাকাতের রানী, লেডি কিম, কয়লা ভাইপো, সোনা ভাইপো, বালি ভাইপো, চাকরি খেকো ভাইপো, এগুলো বললে যেমন পিসি ভাইপোর নাম মনে পড়ে, তেমনি নর্দমার কিট বা বেজন্মা বা ধরুন এই যে শব্দগুলো রয়েছে, 3.5 বছরের জেল খাটা মাল, এইগুলো বললে প্রথমেই কিন্তু আপনাদের নাম মনে আসবে কুণাল ঘোষের। এবার কেন মনে আসবে? তার কারণ লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করে একদম রক্তচোষা বাদুড়ের মতো, ভ্যাম্পায়ারের মতো চুষে খেয়েছে গরিব মানুষের রক্ত। চিটফান্ডগুলো, সারদা তার মধ্যে অন্যতম। সেই সারদা চিটফান্ডের যে মালিক সুদীপ্ত সেন হচ্ছে কুণাল ঘোষের বন্ধু। এবারে যেখানে আনন্দবাজার পত্রিকার অফিস, তার ঠিক উল্টো দিকে রয়েছে সংবাদ প্রতিদিনের অফিস।
সংবাদ প্রতিদিনের অফিসে সুদীপ্ত সেন সে একদম সকাল সন্ধে রাতে যখন তখন যেত কুণালের সঙ্গে দেখা করতে আর ওদের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে। এবার কুণাল গেল জেলে, মানে এই প্রতারণার দায়ে, ফেরেববাজির দায়ে, চুরির দায়ে তার অগুন্তি কেস রয়েছে। তাকে তৃণমূল রত্ন বলে মনে করে, কিন্তু আপনারা জানেন, প্রচুর ভিডিও দেখেছেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে আমার সামনে বসিয়ে জেরা করা হোক, এই রাজীব কুমার খুব খারাপ, মানে তৃণমূলের সব খারাপ, আর সাধু হচ্ছে কুণাল ঘোষ। তারপরে জেল টেল খেটে বেরোনোর পরে কি কারণে আমরা জানি না, সম্ভবত লোকজন বলে যে এমন কিছু ক্রাইম, মানে পিসি ভাইপোর ক্রাইমের এভিডেন্স এই কুণালের কাছে রয়েছে যে তাকে আবার মুখপাত্র করে দিল, বিরাট বিরাট পদ দিয়ে দিল। শুধু তাই নয়, যে সংবাদ প্রতিদিনের অফিসে লাথি মেরে তাড়ানো হয়েছিল ওই কুণাল ঘোষকে চুরির দায়ে, ফেরেববাজির দায়ে, মানে ওখানকার কর্মীরা এতটাই ক্ষেপে গিয়েছিলেন। এবং দুর্ভাগ্যবশত আমিও সেই সময়, আমি দীপঙ্কর মণ্ডল সেই সময় সংবাদ প্রতিদিনে চাকরি করি অ্যাজ এ স্পেশাল করেসপন্ডেন্ট, মানে সাংবাদিকতার ধাপ রয়েছে, বুঝলেন তো। ট্রেনি রিপোর্টার, তারপরে সিনিয়র রিপোর্টার, প্রিন্সিপাল করেসপন্ডেন্ট, তারপরে স্পেশাল করেসপন্ডেন্ট। মানে একজন স্পেশাল করেসপন্ডেন্ট মানে সে একদম সিনিয়র রিপোর্টার, একদম তার চূড়ান্ত জায়গায় যখন যায় তখন তাকে এই পদটা দেওয়া হয়, মাইনে করিও ভালো ছিল। তো আমরাও এই কুণাল ঘোষের কলার ধরে বের করা, এবং তার কিছু চোর বাহিনী ছিল, সেই চোরগুলোকে বার করার পেছনে লাথি মারা, থুতু মারা, এবং যারা মেশিনে কাজ করেন সেই আলকাতরা মাখা হাত মাখিয়ে দেওয়া হয়েছিল। তো এতটাই নির্লজ্জ, বেহায়া, তারপরে তো জেলে চলে গেল। জেল থেকে বেরিয়ে আবার এমন কিছু একটা পলিটিক্স খেলে দিল, এ রাজ্যে যেমন সংবাদ মাধ্যমগুলোকে কন্ট্রোল করতো, পাস্ট টেন্স করতো এই পিসি ভাইপো, বুঝলেন তো, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। সে আনন্দবাজার পত্রিকা হতে পারে, বর্তমান হতে পারে, এই সময় হতে পারে, আজকাল হতে পারে, যে কোনো টিভি চ্যানেল, এবং সংবাদ প্রতিদিন। আর সংবাদ প্রতিদিন তো তৃণমূলের পার্টি অফিস। আপনারা অনেকে জানেন না যে এই চোর কুণাল বলে যাকে আপনারা চেনেন, ফেরেববাজ কুণাল বা 3.5 বছরের জেল খাটা মাল বা নর্দমার কীট যাকে বলেন, এই কুণাল ঘোষের যে টিভিতে যে সুললিত বাণী, যেগুলো মাতব্বরি করে, নোংরা নোংরা মন্তব্য করে, সেটা হয় ওই সংবাদ প্রতিদিনে বসে বসে। সংবাদ প্রতিদিনে তার একটা ঘর রয়েছে 3 তলায়, মানে আমি যেহেতু একসময় ওখানে চাকরি করতাম, ওখানকার প্রত্যেকটা সিঁড়ি আমি চিনি, এই জন্যই বলছি 3 তলায় তার একটা কেবিন রয়েছে, এবং নিউজ রুম বলা হয়, মানে যেখানে রিপোর্টাররা বসে, ডেস্ক যেখানে লেখালেখি হয়, খবর টবর হয়। তো সেই নিউজ রুমে যারা কাজ করে তাদেরকে সরিয়ে দিয়ে ওখানে পার্টি অফিসে ওখানে বসে বসে কুণাল ঘোষ সেখান থেকে সাংবাদিক সম্মেলন করে, আর কর্তৃপক্ষ মেনে নিতে বাধ্য হয়। আমরা জানি না যে এখন এই যে চোর কুণাল, হ্যাঁ এখন তো এমএলএ হয়ে গেছে বেলেঘাটা, না যতক্ষণ না শপথ নেবে এমএলএ বলা যাবে না। বেলেঘাটা কেন্দ্র থেকে চোর কুণাল তৃণমূলের টিকিটে জিতেছে। আর একটা চোরকে দাঁড় করিয়েছিল, ফেরেববাজকে, সেটা হচ্ছে খড়দা থেকে, সে হেরে গেছে, দেবদীপ পুরোহিত। তো সাংবাদিকদের কন্ট্রোল করা, সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করা, এটা হচ্ছে তৃণমূলের একদম শুরু থেকে, মানে 2011 ক্ষমতায় আসার পরেই এই যে সারদা মিডিয়ার সমস্ত যে সংবাদপত্র, সেগুলোকে প্রত্যেকটা লাইব্রেরিতে, গ্রন্থাগারে নেওয়া বাধ্যতামূলক করেছিল এই পিসি, মানে খালা, বুবু, আপু, মানে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি যত নির্লজ্জ বেহায়াই হোক না কেন, আপনারা জানেন যে আমি রেজিগনেশন দেব না, তাতে কালকেই বলেছিলাম চুল ছেঁড়া গেল, কারো কিছু যায় আসে না, ওকে টার্মিনেট করা হবে। রাজ্যপাল RN রবি ওকে সেই সুযোগটা দিয়েছিল সংবিধান, যে তুমি ইস্তফা দাও, এবারে ওকে ঘাড় ধাক্কা দেওয়া হবে, মানে লাথি মারা হবে, ওকে জন্তু জানোয়ারের মতো লাথি মারা হবে যে তোমাকে টার্মিনেট করা হলো। আজকে লাস্ট ডেট, সরকারের 5 বছর কমপ্লিট হয়ে যাবে, আর কাল থেকে, কালকের আগেই সম্ভবত ওকে লাথি মারা হবে এবং নতুন সরকার শপথ নেবে। মূল আলোচনায় আসি। দেখুন, পিসি মানে মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তাদের যে ডিগ্রিগুলো না, সেগুলো জালি ডিগ্রি, এসব কথা পুরনো হয়ে গেছে। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে PhD করেছে মমতা ব্যানার্জি, তিনি দাবি করেছিলেন, হলফনামায় লিখেছিলেন। আর অভিষেক ব্যানার্জি MBA করেছে একটা ভুয়ো ইউনিভার্সিটি থেকে। এগুলো মোটামুটি আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। তবে ইন্টারনেটে সার্চ করলে যে তথ্য পাবেন না, সেটা হচ্ছে এই যে চোর কুণাল ঘোষ, যে বেলেঘাটা থেকে জিতেছে বলে দাবি করছে তৃণমূলের টিকিটে, মানে তৃণমূল নেতা, এবং সে সংবাদ প্রতিদিনের এক্সিকিউটিভ এডিটর। আজকের দিন পর্যন্ত সংবাদ প্রতিদিন যদি আপনারা জোগাড় করতে পারেন, দেখবেন যে প্রিন্টার্স লাইনে সম্পাদকের নাম সৃঞ্জয় বোস, এবং এক্সিকিউটিভ এডিটর বা কার্যনির্বাহী সম্পাদক হিসেবে এই চোর কুণাল ঘোষের নাম রয়েছে। মানে তাকে এখনো পর্যন্ত সংবাদ প্রতিদিন কর্তৃপক্ষ পুষে রেখেছে, দুধ কলা দিয়ে পুষে রেখেছে। সে পুষুক, তাদের টাকা, তাদের অফিস, তাদের সেই পার্টি অফিস। তো তৃণমূলের পার্টি অফিস হচ্ছে ওই সংবাদ প্রতিদিনের অফিস, সেটা কতদিন থাকবে আমরা জানি না। যেভাবে চারদিকে চলছে,
পার্টি অফিসগুলোকে দখল করা, পার্টি অফিসগুলোকে বেদখল করা, যেগুলো বেআইনি পার্টি অফিস সেগুলো তো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে দেওয়া, ভেঙে দেওয়ার ছবি আপনারা দেখছেন। এবং দেখুন স্বতঃস্ফূর্ত ক্ষোভ, তার মধ্যে কিছু কিছু ওদের দলেরই লোক আছে, মানে বেশিরভাগ লোক ওই তৃণমূলের লোকেরাই রেগে গিয়ে তারা ওইসব করছে, কাণ্ড কারখানাগুলো করছে। তো সংবাদ প্রতিদিনের দপ্তরে তৃণমূলের অফিসটা কতদিন চলবে আমরা জানি না, আমরা খবর পেলে আপনাদের জানাবো। এইবারে যে কথা বলছিলাম যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ফেক পিএইচডি মানে ভুয়া পিএইচডি করা মমতা ব্যানার্জি, বা আরেকটা জালি ইউনিভার্সিটি থেকে এমবিএ করা অভিষেক ব্যানার্জি, তারা যেহেতু জালি, তারা মালিক পক্ষ, তাদের যে চাকর বাকর রয়েছে, মানে যারা পা চাটে, চটি চাটে, চেটে চেটে পরিষ্কার করে, বিশ্বাস করুন এরা একদম পা চাটে, মানে মুখের কথা না বন্ধুরা, সত্যি সত্যি এরা পা চাটে, এদেরকে দিয়ে চাটানো হয়। টিকিটটা এমনি এমনি দিয়েছে, কতগুলো চপ্পল যে চাটতে হয়েছে, কতগুলো জুতোদের চেটে চেটে পরিষ্কার করতে হয়েছে, সেগুলো না বলাই ভালো, সেগুলো আপনারা জানেন। তো এবারে মালিক যদি চোর হয়, মালিক যদি ভুয়া ইউনিভার্সিটির ডিগ্রি দেখায়, চাকররাও তাই হবে। একাধিক তৃণমূল নেতা তারাও ভুয়া সার্টিফিকেট দেখাচ্ছে। চোর কুনাল তাকে যখন এমপি করেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল 2012 সালের 16ই মার্চ, 2012 সালের 16ই মার্চ এই চোর কুনাল জানাচ্ছে, আমার সর্বোচ্চ শিক্ষা। নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে কুনাল ঘোষ জানাচ্ছে, আমার সর্বোচ্চ শিক্ষা মাধ্যমিক পাস। কুনাল ঘোষ সই করে নিজে জানাচ্ছে 1985 সালে তিনি মাধ্যমিক পাস করেছেন বলে তিনি নির্বাচন কমিশনে জানাচ্ছেন। এইবারে 2026 সালে এসে কেমন জালিয়াতিটা করেছে, কেন আমরা বলছি জালিয়াত কুনাল বা কুনালের জালিয়াতি, এই 2026 সালে এসে সে জানাচ্ছে যে না মাধ্যমিক পাসটা আর লেখেনি, বুঝলেন তো, এক গাদা নাকি সার্টিফিকেট আর ডিপ্লোমা। এবার সার্টিফিকেট ডিপ্লোমা মানে কি, ধরুন আপনি ইউরোপে এগুলো হয়, মানে ধরুন জুতো পালিশ করায় আমি সার্টিফিকেট করব, করতেই পারে, তার সব ইউনিভার্সিটি অফ মিচিগান থেকে আমি সার্টিফিকেট কোর্স করেছি, আমি হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট কোর্স করেছি, ডিপ্লোমা কোর্স করেছি, নিজের মাধ্যমিক পাসটাকে লুকিয়ে গেছে। তাহলে কেউ যখন নির্বাচন কমিশনে কোনো সম্পত্তি হোক, আর দেখুন ক্রাইমের হিসেব নেই, সেগুলো জানাতেই হয়েছে, কিছু করার নেই, মানে ফেরেববাজি, চুরি, জালিয়াতি, মানে কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই চোর কুনালের নামে বিভিন্ন থানায় এত অভিযোগ রয়েছে। আর প্রিজন ভ্যান চাপড়াতো মনে আছে, এই মমতার পুলিশই প্রিজন ভ্যান চাপড়াতো, দাড়ি টাড়ি হয়ে গিয়েছিল, চিৎকার করতো, তারপরে আত্মহত্যার নাটক করেছিল। এই চোর কুনালকে না আবার যে কোনো দিন আপনারা দেখবেন ওই রকম দাড়ি হয়ে যাবে, ওই রকম জেলের মধ্যে থাকবে, তারপরে জেল থেকে আবার একে কে যে দেয়, কে ব্যবস্থা করে দেয়, কিছু লোক থাকে, মানে ক্রিমিনালদেরও তো কিছু থাকে, তাদের কিছু বন্ধু বান্ধব তারাও ক্রিমিনাল মাইন্ডেড, তারা আবার প্রকাশক, মানে সেখান থেকে বইও ছাপে। এই চোর কুনাল নাকি এত বড় সাহিত্যিক, এত বড় অভিনেতা, এত বড় চিত্রকর, মানে তার যে মালিক সেও তো বিরাট বড় সঙ্গীতজ্ঞ, বিরাট বড় সাহিত্যিক, তার লেখা আবার স্কুল পাঠ্যে পড়ানো হয়, সব ওই বেচা, শোভন আর সমস্ত পার্থ, মানিক ভট্টাচার্য, মানে যেগুলো চোর, যেগুলো জেল খেটেছে, তাদের কথা স্কুল পাঠ্যে পড়তে হয়। কুনালের নামটা অবশ্য স্কুল পাঠ্যেও ঢোকাতে পারিনি, খুব ইচ্ছা ছিল। বন্ধুরা দেখুন, প্রত্যেকে তার যোগ্যতায়, মানে আমি দীপঙ্কর মণ্ডল, আমি হচ্ছে স্নাতকোত্তর মানে এমএ পাস, আমি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে সংবাদ প্রতিদিনে চাকরি পেয়েছিলাম। তারপরে এই চোর কুনাল এত অত্যাচার করেছে, সেগুলো ব্যক্তিগত কথা আমরা আজকে নাই বা বললাম, তো সেখান থেকে ছেড়ে দিয়ে একটা টিভি চ্যানেলে, তারপরে ইএম বাইপাসের পাশে বর্তমান বলে একটা কাগজ রয়েছে, সেখানে চাকরি করেছি, আবার একটা টেলিভিশন চ্যানেলে চাকরি করেছি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে আমার, আমি নিজে প্রেস ক্লাবের সদস্য, নবান্ন থেকে আমাকে অ্যাক্রেডিটেড কার্ড দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমি মানে স্বীকৃত সাংবাদিক, সরকারের স্বীকৃত সাংবাদিক। তো এই চোর কুনাল পেটে লাথি মারার চেষ্টা করেছিল। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া চালাচ্ছি, বিভিন্ন চ্যানেলে, সর্বভারতীয় চ্যানেলে আমাকে অ্যাজ এ গেস্ট, প্যানেল গেস্ট হিসেবে তারা অনেকে আমন্ত্রণ জানায়, আমি কখনো কখনো যেতে পারি, কখনো কখনো যেতে পারি না, কখনো কখনো মোবাইল থেকে তাদেরকে বলি। তো এই চোর কুনাল কি করেছে দেখুন, যখন মানুষের চাকরি চলে যায়, পরিবারের মুখে তো আমাদের অন্ন তুলে দিতে হয়, আমারও সন্তান রয়েছে, আমারও মা রয়েছে, ভাই রয়েছে, স্ত্রী রয়েছে। তো আমি তাকে বেশ কয়েক বছর আগে, যেহেতু ও এক্সিকিউটিভ এডিটর, তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম যে ওখানে চাকরি হয় কিনা। সেইটাকে সেভ করে রেখে দিয়ে এখন সে প্রকাশ্যে রটিয়ে বেড়াচ্ছে যে আমি তার পায়ে ধরেছিলাম একাধিকবার। বন্ধুরা আপনারা বলুন, যে আমি যদি আমার পরিবারের মুখ চেয়ে কারো কাছে চাকরি চাই, সেটা কি অপরাধ? এই চোর কুনালকে দেখুন, বাজে কথা বললে না, আমাকেও তো মুখ দিয়ে বাজে শব্দটা ব্যবহার করতে হবে, আমি করতে চাইছি না।
আপনারাই কমেন্ট করে জানাবেন যে এই যে চোর বা ফেরেববাজ বাটপার লোকের ক্ষতি করেছে, সাধারণ মানুষের তো অগুন্তি মানুষের ক্ষতি করেছে, এতগুলো থানায় এফআইআর রয়েছে, এর আবার জেলে যাওয়া উচিত না উচিত না? এ কি সভ্য সমাজের জন্য? এখনো পর্যন্ত জানেন তো, চোর কুনালের সামনে গাড়ি পিছনে গাড়ি, আর এই গাড়ি যে পুলিশ, তার মাইনেটা কোত্থেকে আসে? আমার আপনার ট্যাক্সের টাকা থেকে আসে। তো নতুন সরকার এসে কি করবে? আমাদের নিশ্চয়ই দাবি থাকবে, আমাদের দাবি থাকবে যতক্ষণ না এই চোর কুনালের পাশ থেকে এই সিকিউরিটি না তুলে নেওয়া হয়। দেখুন, মমতার অভিষেকের থেকে তুলে নেওয়া হলো, চোর কুনাল কেন এখনো পর্যন্ত থাকবে? কয়েকদিনের মধ্যেই উঠে যাবে। তাও আপনারা দর্শকরা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই তৃণমূলের চোরেদের পাশে আমাদের টাকা দিয়ে, আমাদের রক্ত জল করা টাকা, ঘাম ঝরিয়ে আয় করা টাকা, আমাদের করের টাকা, যে টাকায় স্কুল হতে পারে, হাসপাতাল হতে পারে, রাস্তা হতে পারে, বিদ্যুতের আরো উন্নতি হতে পারে, রাস্তায় স্ট্রিট লাইট বসতে পারে, সেই টাকায় এই চোরেদেরকে কেন নিরাপত্তা দেওয়া হবে? আর এই জালিয়াত কেন বললাম সেটার ব্যাখ্যাও নিশ্চয়ই পেয়ে গেলেন। তবে আমরা আমাদের ভিডিও শেষ করব একজন বর্ষিয়ান সাংবাদিক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র রিপোর্টার প্রসেনজিৎ বক্সী, তিনি কুণাল ঘোষ সম্বন্ধে কি বলেছেন আমরা একটু শুনে নেব। আসুন। কুণাল ঘোষ সম্বন্ধে একটু সাবধানে থাকবেন। কুণাল ঘোষ, আমি এই প্রথম এই নামটি এইভাবে উচ্চারণ করলাম, দু একবার আমার ওয়ালে লেখবার চেষ্টা করেছি। কুণালের সমস্যাটা হচ্ছে, কুণালের আর যদি কোনো কিছু গুণ থেকেও থাকে, সাংবাদিকতার ক্ষেত্রে কুণালের বিষয়টা হচ্ছে, একটা বহুদিন আগে হিন্দি সিনেমা ছিল নিউ দিল্লি টাইমস বলে, সেখানে একটা নিউ দিল্লি টাইমস বলে খবরের কাগজ দেখানো হয়েছিল, যার সম্পাদক ছিলেন শশী কাপুর। তো এই শশী কাপুর একটা ঘটনা নিজে থেকে ঘটাতেন, একটা মার্ডার নিজে থেকে ঘটাতেন, এবং সেই মার্ডারটার এক্সক্লুসিভ খবর তিনি নিজের কাগজে ছাপাতেন। তো যার ফলে সেই কাগজের বিক্রি হু হু করে বেড়ে যেত। তো কুণালের খবর করার ধরনটা এরকম, ও সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্ন দোষে নানা রকম খবর মাথায় তৈরি করে, সেটা নিজেরা ঠিক করেন, একে ওকে দিয়ে চেলা চামুণ্ড, বিশ্ববঙ্গ সংবাদ ইত্যাদি দিয়ে বাজারে খাওয়ানোর চেষ্টা করে। এবং যেহেতু এই সমস্ত কটা সম্পাদক, নানা রকম পোর্টাল এইটা এই মমতার রাজত্বে কিলবিল করতো, এদেরকে দিয়ে খবরগুলো খাইয়ে তারপরে দিনের শেষে সেইটাকে একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় আনার জন্য নিজেই আবার খবরের কাগজের অফিসে বসে প্রেস কনফারেন্স করে এরকম একটা নানা রকম জাল বিস্তার করা, এটা কুণালের একটা অভ্যেস। এবং এটা আজকের নয়, এটা বহুদিনের অভ্যেস। তো এই যে একটা মিথ্যা খবরের জাল বিস্তার করা কুণালের, এবং কুণাল কখন সাংবাদিক হিসাবে কাজ করে, কখন নেতা হিসাবে কাজ করে, কখন সাধারণ মানুষ হিসাবে কাজ করে দিনের বিভিন্ন সময়তে, এইটা যেহেতু বোঝা যায় না, তাই ওকে ঠিক কখন সাংবাদিক হিসাবে আক্রমণ করা যাবে, কখন রাজনৈতিক নেতা হিসাবে, এটাও ঠিক বোঝা যায় না। আর কখন কোন পরিচয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখবে, এটাও ঠিক বোঝা যায় না। তাই যখন ও বলছে যে বেলেঘাটায় কোনো তৃণমূল কর্মী মারা গেছেন, তখন একটু বুঝে নেবেন যে তিনি ডায়রিয়ার কারণে মারা গেছেন, না বিজেপির আক্রমণে মারা গেছেন, নাকি এটা হৃদরোগে মারা গেছেন। এবং সেটাকে যেমন নির্বাচনের আগে এসআইআর এর সময় আইপ্যাক এবং কুণাল এরা সবাই মিলে সবাইকে এসআইআর এর কারণে বিএলওরা মারা যাচ্ছে, অমুকের কারণে বিএলওরা মারা যাচ্ছে বলে একটা মিথ্যা পরিবেশ সৃষ্টি করেছিল, তেমনি একটা এই পোস্ট পোল ভায়োলেন্সের কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। এবং তার অন্যতম পুরোধা কিন্তু এই কুণাল ঘোষই হবে কিন্তু শেষ পর্যন্ত, কারণ মমতার পাশে আর কেউ নেই, সবাই যে যার নিজের গর্তে ঢুকে গেছে। তো কুণালের এই ধরনের নোংরামি এবং নোংরা ঘাটার একটা প্রবল অভ্যেস আছে। এবং যেটা বললাম, ও সকালবেলায় স্বপ্নতে একটা করে খবর তৈরি করার স্বপ্ন দেখে, এবং সেটাকে জাল বিস্তার করে বিভিন্ন মাধ্যমে তৈরি একটা জাস্টিফাই করার চেষ্টা করে, এবং বিকেলবেলায় সেটার সত্যতা নিজেই প্রেস কনফারেন্স করে, তখন সে আবার নেতা হয়ে যায়। সকালবেলা সাংবাদিক থাকে, আবার তখন আবার নেতা হয়ে যায়, নেতা হয়ে গিয়ে সেটার একটা সত্যতা প্রমাণ করবার চেষ্টা করে। তাই আপনারা সবাই এই একটা দিক বললাম যে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে ডামাডোল চলছে, আর দ্বিতীয় আর একটা জিনিস বললাম যে আপনারা কুণাল ঘোষ এবং তার প্রভাবিত যে কোনো সংবাদ মাধ্যম সম্বন্ধে এই মুহূর্তে সাবধানে থাকবেন, যে তারা যে কোনোভাবে সমাজে একটা ডামাডোল তৈরি করবার চেষ্টা করবে। এই পোস্ট পোল ভায়োলেন্স, অমুকে মারা গেছে, তমুকে এই হয়েছে, তমুকে তাই হয়েছে, এটা
করবার চেষ্টা করবে। আমি খুব দুঃখিত কুণাল, তোমার এই 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 নেতিবাচক স্বভাবটা আহ, রয়েই গেল, তুমি নিজেকে শোধরালে না, তাই আজকে এটা মানুষের কাছে উন্মুক্ত করতে হলো, কারণ পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হবে। তুমি বিধায়ক হয়ে তোমার পেটের ব্যবস্থা করে নিয়েছো, বাকিদের পেটটা তো বাঁচাতে হবে। সবাইকে তো আর তুমি খাওয়াতে যাবে না, অতএব তুমি আঙুল তুলে তুলে যখন খুশি যাকে খুশি আহ, আহ, মেজাজ দেখাবে, সেটা তো চলতে পারে না, না একতরফা। সবাই তো আর, যাই হোক, আমি আর কারোর নাম করলাম না। বন্ধুরা আপনারা শুনলেন, দেখুন এই যে চোর কুনাল, এর চটিচাটা পদলেহনকারী কিছু রিপোর্টার বাহিনী আছে যাদেরকে আমরা চোর পোর্টার বলি। এবারে কিছু পোর্টাল আছে। আর দেখুন, যে যে সংস্থায় কাজ করে, ধরুন সংবাদ প্রতিদিনে যারা আছে, বা বিশ্ব বাংলা সংবাদ যেটা প্রসেনজিৎ দা বলল, বা এর যে বিভিন্ন বাহিনী, আর একটা থাকে না, দেখুন চোরেদের তো থাকেই। এবারে শাসক দলে ছিল এতদিন, কিছু তো অনুগামী হবেই ধান্দার জন্য, সিন্ডিকেটের, তারপরে বিভিন্ন রকমের সব দৌরাত্ম্য, ব্যবসা করা, মাফিয়া, চোর, পকেটমার, লুচ্চা, লাফাঙ্গা, ধর্ষক, এরা তো একটা বাহিনী রয়েছেই। এবার প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে। এরা যেটা এখন চেষ্টা করবে, খুব ভালো করে আপনারা এই এই জায়গাটা মন দিয়ে শুনুন, এরা যেটা চেষ্টা করবে, একটা বিকৃত ন্যারেটিভ বাজারে ছাড়ার চেষ্টা করবে। অমুক জায়গায় মেরে দিল, মানে যেটা প্রসেনজিৎ দা বললো না, যে এসআইআর এর সময় ধরুন কেউ হার্ট অ্যাটাকে মারা গেছে, গাছ থেকে পড়ে মারা গেছে, ডায়রিয়া মারা গেছে, সব নাকি এসআইআর এর আতঙ্কে মারা যাচ্ছিল। এইবারে হবে যেটা, এরা নিজেরাই কারো উপরে অত্যাচার করবে, অথবা কেউ অসুস্থ হয়ে কিছু মারা যাবে বা অসুস্থ হয়ে পড়বে, সবটাকেই চালাবে পোস্টপোল ভায়োলেন্স হিসেবে। এবার এটা সেটা এটাকে তারা ভাইরাল করে দেবে। এবং প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, ইন্টারনেটের সুবিধে এখন খুব সুবিধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে এখন 5G গোটা দেশে খুব ভালো স্পিডে ইন্টারনেট চলে এসছে, আরো স্পিডে হতে চলেছে, আরো বেশি স্পিডে হতে চলেছে কিছুদিনের মধ্যে। তো এই সুবিধাটাকে নিয়ে, ইন্টারনেটের সুযোগটাকে নিয়ে কুণাল ঘোষ এবং তার যে চোর পোটাররা, মানে যারা পেশায় সাংবাদিক, এখনো পর্যন্ত কুণালের পাশে কিছু মিডিয়ার কর্মী আছে, আছে থাকতে বাধ্য, চাকরি করে সবাই পেটের জন্য, তাকে তার আনুগত্য দেখাতে হয়। এবং বেশ কিছু লুচ্চা লাফাঙ্গা আছে, মস্তানরা আছে, নোংরা লোকেরা কিলবিল 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 করছে। তারা চেষ্টা করবে একটা মিথ্যা ফেক খবর ছড়ানোর। মিথ্যা থেকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন, এবং আপনারা শালীনতা সীমার মধ্যে থেকে আপনারা কাউন্টার ন্যারেটিভ তৈরি করবেন। আশা করি আপনারা আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। এই যে জালিয়াত কুণালের কিছুটা জানালাম, যদি চান এরপরে আরো বেশি করে, যেহেতু আমি দীর্ঘদিন যে অফিসে চাকরি করেছি সেই অফিসেই ছিল এই কুণাল ঘোষ, আমার চেয়ে উঁচু পদে ছিল, ফেরেববাজ তো ছিল, তো তার সম্বন্ধে অনেকের থেকে আমি একটু ভালো জানি। যদি আপনারা চান যে আবার পরে 2 নম্বর এপিসোড তৈরি করব, 3 নম্বর এপিসোড তৈরি করব, সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় ভালো লাগে, তাহলে আপনারা এই এপিসোডটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।